ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা কিছু ভৌতবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা কিছু সমস্যা পাঠিয়েছো যেগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, করে দিতে বলেছো, সেইগুলো সংক্রান্ত আলোচনা আজকে আমরা করব। তোমাদের পাঠানোর সমস্যার প্রথম অঙ্কটি ছিল 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এই যে দেখো সমস্যাটার মধ্যে আছে, যেখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করব, করে ক্যালসিয়াম অক্সাইড স্বভাবতই তৈরি হবে। তাহলে এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে কিন্তু এই রিয়াকশানটা বা বিক্রিয়াটা সম্বন্ধে ধারণা থাকাটা দরকার। যখন রাসায়নিক গণনা সংক্রান্ত অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেই সমস্যার সমাধানগুলো করতে গেলে একটা রাসায়নিক বিক্রিয়া কী কন্ডিশনে হয় এবং হওয়ার পর কী তৈরি হয়, খুব সাধারণ যেগুলো তোমাদের ক্লাসের পক্ষে পারা সম্ভব, সাধারণত সেইগুলোই আসে, এবং সেইগুলো কিন্তু তোমরা একটু বাড়িতে চর্চা করো, তাহলে সঠিকভাবে একটা ব্যালেন্সড সমীকরণ তোমরা লিখতে পারবে, সমিত সমীকরণ, এবং তারপরে তোমাদের সমস্যার সমাধান করাটা সহজ হয়ে যাবে। এবং তার সঙ্গে অবশ্যই মৌলগুলির পারমাণবিক ওজন, আণবিক ওজন, এইগুলো সম্বন্ধেও তোমাদের ধারণা থাকা দরকার। অনেক ক্ষেত্রে এগুলো দিয়ে দেওয়া হয় পরীক্ষাতে, কিন্তু খুব কমন হলে হয়তো দেওয়া হবে না, তখন তোমাদেরকে করতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন ছিল 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করব, তাহলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাবো। দেখো আমরা তাহলে ইকুয়েশনটা ঠিকঠাক লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেট না হলো, তাকে উত্তপ্ত করা হচ্ছে, উত্তাপ দেওয়া হচ্ছে। উত্তাপ দেওয়ার ফলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এটা উৎপন্ন হবে। এটা কিন্তু তোমার জানা থাকাটা দরকার যে কি উৎপন্ন হবে। ভালো করে চর্চা করবে, খুব সাধারণ কোশ্চেন আসে এবং আশা করছি তোমরা বেড়ে যাবে পরীক্ষাতে। তাহলে এইটা তৈরি হলো। এবার আমাদের কিন্তু এই ক্যালসিয়ামের ওজন, কার্বনের ওজন, অক্সিজেনের ওজন সম্বন্ধেও ধারণা থাকা উচিত। এইগুলো কিন্তু পরীক্ষাতে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, কিন্তু কখনো যদি না দেওয়া থাকে তখন তো তোমাদের পারতে হবে। সেই জন্য একটুখানি এগুলো মাঝে মাঝে চর্চা করবে। এগুলো খুব কমন মৌল, সেই জন্য তাদের ওজনগুলো সম্বন্ধে ধারণা কিন্তু তোমাদের থাকাটা জরুরি। তাহলে ক্যালসিয়ামের ওজন কত? 40, কার্বন 12, আর অক্সিজেন হচ্ছে 16। এখানে আছে কটা? 3টে অক্সিজেন আছে। এখানে দেখো ক্যালসিয়াম 40, অক্সিজেন কটা আছে? একটাই, তার মানে 16। আচ্ছা, তার আগে কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত যে এটা সমিত ছিল কিনা, মানে ব্যালেন্সড ছিল কিনা। দেখো ব্যালেন্স ছিল, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন এখানে 3টে, এখানে 2টো, আর একটাতে 3টে। তাহলে এটা সমিত সমীকরণ ছিল, ব্যালেন্সড করতে হলো না। তাহলে এখানটায় দেখো 3 × 48, আর 40-এ কত হলো? 88, 88 আর 12তে কত হলো? 100। তার মানে এখানে তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, আর এখানে 40 আর 16তে দেখো হলো 56। তাহলে এই অঙ্কটা তোমাকে কষতেই হলো না। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাবো। কিন্তু কোশ্চেনটা এমন থাকতে পারতো যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, তাকে উত্তপ্ত করেছি, কতটা ক্যালসিয়াম অক্সাইড পাবো, কিংবা এটা আসতে পারতো কতটা কার্বন ডাইঅক্সাইড পাবো, এটাও থাকতে পারতো। তাহলে যদি এখানে ধরো 25 গ্রাম নেওয়া হতো, কিংবা 50 গ্রাম নেওয়া হতো, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, কতটা আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো, 1 গ্রাম নিয়েছি, কতটা পাবো। সেক্ষেত্রে তোমাদেরকে যেমন ছোটো বয়সে তোমরা ঐকিক নিয়মের অঙ্ক করেছিলে, সেইভাবে এখানে অঙ্ক কষে করে নিতে হবে। তোমার এই প্রশ্নটা ছিল, কিন্তু আমরা ধরে নাও এখন একটা প্রশ্ন বানিয়ে নিচ্ছি যে আমি এখান থেকে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, তাহলে কতটা ক্যালসিয়াম অক্সাইড পাবো। তাহলে লিখি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56/100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। আর আমি বললাম আমি 25 গ্রাম নিয়েছি, তাহলে আমি কতটা পাবো। তাহলে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে × 25 হবে /100, 4,
4×14 = 56। আমরা কত পাবো? 14 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এরকমও থাকতে পারতো তোমার কোশ্চেনটা, আবার মোল সংখ্যা দিয়েও থাকতে পারতো। যেমন একটা আণবিক সংকেত, এইটা দেখো 1 মোল পাওয়া গেছে, তার মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। এরকমভাবে হতে পারে। তাহলে এরপরে তোমাদের যে সমস্যাটা তোমরা পাঠিয়েছিলে যে 1 মিলিগ্রাম ভরের তুল্য শক্তির পরিমাণ কত, এই সমস্যাটার সমাধান করতে গেলে আমরা আইনস্টাইনের বিখ্যাত সূত্র E = mc² কে মনে করব। তোমরা এটা পড়েছিলে ভর আর শক্তি তুল্যতা সূত্র হিসেবে, যে ভর যাই ভর হোক আমরা বিক্রিয়ার আগে এবং পরে একই পাবো, এটা ভরের নিত্যতা সূত্র বলেছিল। কিন্তু কোথাও কোথাও দেখা যায় যে একটুখানি ভর হলে আমরা পাচ্ছি না, তো ভরটা কি নষ্ট হলো না? নষ্ট হলো না, সেটা শক্তিতে কনভার্ট হয়ে গেল, শক্তিতে রূপান্তরিত হলো। কিন্তু কেমনভাবে হলো? যে ভর যতটা তার সঙ্গে আলোর গতিবেগের বর্গগুণ হচ্ছে, তার মানে সেটা একটা বিশাল পরিমাণ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা আমরা শিখেছিলাম। এই ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করা হবে এবং অঙ্কটা কিন্তু আমাদের হয়ে যাবে খুব সহজেই। তাহলে চলো শুরু করা যায়। তোমরা এক কাজ করবে, এইটা যে করছো তার সঙ্গে একটু শক্তি, কাজ, এদের ইউনিটগুলো আরেকবার পড়ে একটু চর্চা করে নিও, তাহলে কিন্তু দেখবে তোমাদের অনেক সুবিধা হবে বিভিন্ন ধরনের সমস্যা করতে গেলে। তখন ইউনিট কী হবে এটা নিয়ে তোমরা ভাবতে অনেক চিন্তায় পড়তে হয়। তো চলো আমরা এখানটায় করি, যে আমরা প্রথমে লিখব কি, আমরা জানি E = mc²। এই ই কি, এম কি, সি বা কি, সেটা কিন্তু আমাদেরকে এখানে মেনশন করে দিতে হবে। তাহলে ই হচ্ছে শক্তি, এম ভর, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এটার মান কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা আমরা লিখে নিলাম। এবার দেখো, এই জাস্ট মানগুলো বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এখানে আলোর গতিবেগটা আমরা মিটার/সেকেন্ড লিখেছি, ভরটা মিলিগ্রামে দেওয়া আছে। ইউনিটটা চেঞ্জ করতে হবে তোমাকে। এটা যদি এসআই ইউনিটে আছে তাহলে ভরটাকেও কিসে লেখা উচিত? এসআই ইউনিটে লেখা উচিত। তাহলে 1 মিলিগ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নেব। মিলিগ্রামকে কেজি করতে গেলে কি হয়, তোমরা ছোটোবেলাতে পড়েছিলে কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টিমিলি, এইভাবে গুণে তোমরা দেখতে, তাতে করে দেখতে পাবে যে মিলিগ্রামকে কেজিতে করতে গেলে পরে 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ করতে হয়, মানে 10⁶ দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 মিলিগ্রাম ভর সমান 1/10⁶ কেজি, বা তুমি এরকম লিখতে পারো 1 × 10⁻⁻6 কেজি। এটা সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো এটা লেখা যায়, হয়েছে? তাহলে এবার মানটা এখানে বসিয়ে দিচ্ছি, বা E = আমরা কি পাচ্ছি, এমটা এটা পেয়েছি, তুমি এটা এই চেহারাটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, 1 × 10⁻⁻6 × সি 3 × 10⁸ হোল স্কোয়ার। এবার ইউনিটটা নিয়ে একটুখানি দেখে নাও কি হচ্ছে, এখানে দেখে নাও ইউনিটটা নিয়ে। দেখো এটা কেজি, কেজি লেখা হলো। এটা কি আছে? মিটার/সেকেন্ড। এটাকে আবার স্কোয়ার আছে, c² আছে। তাহলে আমরা কি পেলাম? কেজি মিটার²/সেকেন্ড²। তাহলে কেজি মিটার/সেকেন্ড² ইন্টু মিটার, এটা লেখা যায়। এই কেজি মিটার/সেকেন্ড² মানে কি, তোমরা নিউটনের যা ডেফিনেশন পড়েছিলে সেটা। 1 কেজি ভরের বস্তুতে যদি 1 মিটার/সেকেন্ড² ত্বরণ তৈরি করা হয় তখন সেই বলকে আমরা কি বলি? নিউটন বলি, নিউটন মিটার। এই নিউটন মিটারের নাম হচ্ছে জুল। জুল, জেমস প্রেসকট জুল যিনি ছিলেন একজন পদার্থবিদ, ওনাকে সম্মান জানার জন্য ওনার নাম অনুযায়ী, কেন উনি এর উপরে যেহেতু কাজ করেছিলেন, ওনার নাম অনুযায়ী এই এককটাকে আমরা জুল বলি। নিউটন মিটার মানে জুল, তোমাদের জানা আছে। তাহলে এবার চলো এটার একক তাহলে কি হলো? জুল। এবার ই = আমরা তাহলে কি পাচ্ছি দেখো, এটাকে স্কোয়ার করলে 9 10⁻16, আর এখানে আছে 10⁻⁻6। তাহলে আমরা পেলাম 9 × 10⁻10
জুল। এই তো পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটু মন দিয়ে পড়ো, দেখো আমার মনে হচ্ছে না এইসব অঙ্কগুলো নিয়ে বিশাল কোনো একটা প্রবলেম হবে, তাই না? এবারে তোমাদের সমস্যাটা যেটা ছিল, তোমরা যেটা পাঠিয়েছিলে যে এসটিপিতে 2.24 লিটার কোনো গ্যাসের ভর x গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে। দেখো, বাষ্প ঘনত্ব আর আণবিক ওজনের মধ্যে সম্পর্কটা কি, এটা তোমাদের মনে আছে তো? বাষ্প ঘনত্ব আর আণবিক ওজনের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? 2 ইন্টু বাষ্প ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখি, সমান সমান ছিল আণবিক ভর, এইটা রিলেশন। তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের অর্ধেক। এবার অঙ্কটার দিকে তাকা, যে 2.24 লিটার কোনো গ্যাসের ভর x গ্রাম এসটিপিতে, তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের যে ভর হয় তাকেই আমরা আণবিক ওজন এক মোল গ্যাস বলি। এবং যেটা আসে, যে ওজনটা আসে সেটাই হয় আণবিক ওজন। তাহলে আণবিক ওজন যখনই পেয়ে যাব, তাকে 2 দিয়ে ভাগ করলে পরে আমরা বাষ্প ঘনত্ব পেয়ে যাব। তাহলে আমাদের 2.24 লিটার গ্যাসের ভর দেওয়া আছে, আমাদেরকে এসটিপিতেই বের করে নিতে হবে 22.4 লিটার গ্যাসের কত ভর হয়। বুঝতে পেরেছো তো এটা? আচ্ছা, এবার চলো লেখা যায়। তাহলে 2.24 লিটার গ্যাসের এসটিপিতে কথাটা লিখে দাও। এসটিপিতে 2.24 লিটার গ্যাসের ভর সমান সমান x গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর x বাই 2.24 গ্রাম। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর x ইন্টু 22.4 বাই 2.2 গ্রাম। দেখো এরকম হবে। তাহলে এবারে যদি তুমি কাটাকুটিটা করে নাও, দশমিকটাকে সরিয়ে দিয়ে, এখানে 2 ঘর দশমিক সরে গেল, মানে এখানে 1 ঘর সরে আর একটা শূন্য আসবে, তাই তো? তাহলে x এখানে 22 4 0 আর এটা হচ্ছে 224। তারপর কেটে দাও, কত হচ্ছে 10। তাহলে ইজকালটা আমরা পেলাম 10x গ্রাম। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর হলো 10x গ্রাম। এই 10x গ্রাম বেরোলো, মানে এসটিপিতে 22.4 লিটার যে গ্যাস, সেটার যা ভর হয় সেটাকেই আমরা আণবিক ভর বলি, m বলি। তাহলে সেই m এর অর্ধেক হচ্ছে বাষ্পীয় ঘনত্ব। তাহলে অতএব টির বাষ্পীয় ঘনত্ব সমান সমান 10x কে 2 দিয়ে ভাগ হবে, যেহেতু এটা রিলেশন আছে আমরা জানি। তাহলে 5x। এবার তোমাদের পাঠানো সমস্যাটি ছিল 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন নির্ণয় করো। কারণ এসটিপি মানে প্রমাণ চাপ উষ্ণতার অবস্থা। সেখানে আমরা দেখো হাইড্রোজেন গ্যাসের অণুর চেহারাটা কত, H2, একটা পরমাণু 1, তাহলে এখানে 2 গ্রাম এইটা। তাহলে আণবিক ওজন হচ্ছে বা আণবিক গুরুত্ব হচ্ছে হাইড্রোজেনের 2, ঠিক আছে? তাহলে এসটিপিতে 1 গ্রাম মোল বলতে বোঝায়, 1 গ্রাম মোল বলতে বোঝায় যেটাই যে আণবিক ভর তুমি পাচ্ছ বা আণবিক গুরুত্ব পাচ্ছ, সেই ওজনটাকে বোঝায়, সেই সংখ্যাটাকে বোঝায়। 1 গ্রাম মোল হচ্ছে 2 গ্রাম। আমরা একটা অণুর যে চেহারা তাকে 1 গ্রাম মোল বলি। 1 গ্রাম মোলের যে ওজন পাবো সেটাই হচ্ছে 1 গ্রাম মোলের গ্রাম দিয়ে যে ওজন বের করা হয় সেটা। তাহলে 1 গ্রাম মোল মানে 2 গ্রাম হাইড্রোজেন। তার আয়তন হয় আমরা জানি 22.4 লিটার। আমাদেরকে বের করতে বলেছে 1 গ্রামের আয়তন কত। দেখো একেবারে সোজা ছিল। তাহলে এসটিপিতে 1 গ্রাম মোল H2 সমান সমান 2 গ্রাম H2 এর আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে 1 গ্রাম H2 এর আয়তন 22.4 ভাগ 2 এত লিটার। তাহলে 11.2
2 লিটার। এটাই হবে 22.4কে 2 দিয়ে ভাগ করলে পরে কি হয় 11.2 লিটার। এটা হবে তোমাদের অ্যান্সার। আরেকটি প্রশ্ন তোমাদের বাকি আছে, চলো এবার তাহলে সেটা একটু আলোচনা করে দিই। সেটার আলোচনার জায়গাটা বেশি, তাই জন্য আমি সবার শেষে সেটা আলোচনা করছি, এবং আলোচনাটা বুঝে নেবে। তারপরে যেমন নাম্বার থাকবে কোশ্চেনে, যেমন নাম্বার দেওয়া হবে ওটাতে, সেই অনুযায়ী তার অ্যান্সারটা তখন তোমরা পরীক্ষার সময় করবে। ওটা নিয়ে জানতে গেলে পরে আমাদেরকে প্রমাণ ঘনত্ব জানতে হবে, বাষ্প ঘনত্ব জানতে হবে। কেন তোমাদের প্রশ্ন ছিল এসটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের অনুপাত নির্ণয় করা। তাহলে প্রমাণ ঘনত্বটা সম্বন্ধে একটু আমরা আলোচনা করব, আমরা একটু বাষ্প ঘনত্বটা সম্বন্ধে আলোচনা করব, এবং তারপর তাদের মধ্যে সম্পর্কটা আলোচনা করব। তোমাদের এবারের প্রশ্নটা এসটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত নির্ণয় করো। আগে আমরা একটুখানি জেনে নিই প্রমাণ ঘনত্ব জিনিসটা কি। আমরা একটুখানি এখন জেনে নিই প্রমাণ ঘনত্ব। এগুলো সব আলোচনার জন্য বলছি, কিন্তু অ্যান্সার লেখার সময় এত কিছু হবে না। তোমার কোশ্চেন অনুযায়ী 1 নাম্বার থাকলে 1 লাইনে উত্তর লিখবে, 2 নাম্বার থাকলে পরে 2-3 লাইন হবে বড়জোর। প্রমাণ ঘনত্ব বলতে বোঝায় প্রমাণ উষ্ণতা আর চাপে 1 লিটার যে কোনো গ্যাসের আয়তন, 1 লিটার মাপের আয়তন গ্যাস নিতে হবে, যে কোনো গ্যাস নিতে পারে, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, যে কোনো গ্যাসের আয়তন হবে। 1 লিটার আয়তন আছে গ্যাসের, যে ওজন পাবো, গ্রাম দিয়ে প্রকাশিত যে ওজন পাবো, সেই ওজনকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বা নর্মাল ডেন্সিটি বলা হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, প্রমাণ উষ্ণতায় ও চাপে 1 লিটার যে কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ওজনকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। এটাকে আমরা নর্মাল ডেন্সিটি বলে থাকি। সেই রকম গ্রামে প্রকাশিত ওজন মানে ইউনিটটা গ্রাম হিসেবে লেখা হবে, সেই যে সংখ্যাটা গ্রাম দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেই ওজনটাকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। তাহলে অবস্থাটা কি হতে হবে, প্রমাণ উষ্ণতায় ও চাপে, এসটিপিতে হতে হবে প্রমাণ উষ্ণতায় চাপে 1 লিটার পরিমাণ কোনো গ্যাস নিতে হবে। প্রমাণ অবস্থা কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এরকম এটা আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটাকেই আমরা বলি এসটিপি। হ্যাঁ হয়, এই চাপে আমরা যদি 1 লিটার গ্যাস নিই, 1 লিটার গ্যাস হাইড্রোজেন গ্যাস নিই, H2 গ্যাস নিলে সেই হাইড্রোজেন গ্যাসের ওজন হয়, গ্যাসের ওজন হয় 0.089 গ্রাম, এটা হয়। তাই জন্য হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো এটা। তাই হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব ইজ ইকুয়াল টু 0.089 গ্রাম পার লিটার, এটা হয়। কি করে এটা পাওয়া যায়, খুবই সোজা। এখানে অঙ্ক কষে তুমি এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত, 2 গ্রাম। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত বের করো, অঙ্ক কষো, দেখো এই সংখ্যাটা আসবে। এটা হলো অক্সিজেন গ্যাসের ক্ষেত্রেও আমরা এসটিপিতে যদি 1 লিটার অক্সিজেন গ্যাসের ওজন বের করি, সেটাই হবে ওর প্রমাণ ঘনত্ব। নাইট্রোজেন হলে পরে 1 লিটার নাইট্রোজেন গ্যাসের ওজন বের করি, সেটাই হবে নাইট্রোজেনের প্রমাণ ঘনত্ব। তাহলে প্রমাণ ঘনত্ব মানে বুঝতে পারলাম যে প্রমাণ উষ্ণতা ও চাপে 1 লিটার যে কোনো আমরা গ্যাস নেব, দিয়ে তার যেটা ওজন পাবো গ্রাম একক হিসাবে লিখে, তখন সেই যে গ্রামের যে গ্রামটা পেলাম, গ্রাম সংখ্যাটা পেলাম, সেই গ্রামটাই হবে ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব। আর বাষ্পীয় ঘনত্ব কী জিনিস, আমাদের প্রমাণ ঘনত্ব আর বাষ্পীয় ঘনত্বের মধ্যে অনুপাত বের করতে বলেছে। তাহলে বাষ্পীয় ঘনত্ব কী জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। বাষ্প ঘনত্ব সমান, এটাও গ্যাসের ক্ষেত্রে, এটাকে আমরা আপেক্ষিক ঘনত্ব বলে থাকি। এখানে কি হতে হবে, একই উষ্ণতা ও চাপে, মানে উষ্ণতা আর চাপটাকে নির্দিষ্ট রাখতে হবে। কোনো গ্যাসের ওজন সম আয়তন হাইড্রোজেনের ওজনের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই গ্যাসের
বাষ্পীয় ঘনত্ব বলে। এটাকে আমরা কিন্তু আপেক্ষিক ঘনত্বও বলি, যদি কখনো উল্লেখ থাকে কোনো কোশ্চেনে তোমরা এটাকেই ধরে নেবে। তাহলে কি দেখা গেল, একই উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ওজন, ধরো তুমি অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বের করতে চাইছো, তাহলে বাষ্পীয় গ্যাসের অক্সিজেনের ওজন নিলে যে উষ্ণতা ও চাপে, ঠিক সেই উষ্ণতা ও চাপেই একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ওজন নিতে হবে। তাহলে তুমি যদি 1 লিটার অক্সিজেন গ্যাসের ওজন নিয়েছো, তাহলে 1 লিটারই হাইড্রোজেন গ্যাসের ওজন নিতে হবে এবং উষ্ণতা চাপটা কিন্তু নির্দিষ্ট থাকবে। নিয়ে এবার তাদের মধ্যে তুলনা করতে হবে। এই হাইড্রোজেনের ওজনের তুলনায়, ওই সমায়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী হবে অক্সিজেনটা, সেই তখন অক্সিজেনের বাষ্প ঘনত্ব সেটা হবে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমরা জানি 16। এটা কি করে পাওয়া গেছে, তাহলে একই উষ্ণতা ও চাপের অবস্থা রেখে আমরা ধরে নাও যদি ভি আয়তন অক্সিজেনের ওজন বের করে থাকি, তাহলে ঠিক ভি আয়তন হাইড্রোজেনের ওজনই নিয়েছিলাম, নিয়ে আমরা দেখেছিলাম ভি আয়তন অক্সিজেন হাইড্রোজেনের তুলনায় 16 গুণ ভারী ছিল, তাই জন্য অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16। এরকম করে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্বের ক্ষেত্রেই তাই হবে, যার আমরা বাষ্প ঘনত্ব বের করব তাকে যে আয়তনের নেব হাইড্রোজেনও সেই আয়তনের নিতে হবে, দিয়ে সেই ওজনের তুলনায় তার ওজন অন্য গ্যাসটার ওজন যত গুণ ভারী হবে সেটাই হবে তার বাষ্পীয় ঘনত্ব। এই বাষ্পীয় ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব দুটোই যখন জেনে গেছি, এবার দেখো এদের মধ্যে একটা সম্পর্ক বের করতে পারি খুব সহজে। তাহলে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান, আমরা তাহলে কি পেলাম এই ডেফিনেশনটা অনুযায়ী, যে আমরা ধরো না ভি আয়তন ওই গ্যাসের, মানে যে গ্যাসটা নিয়ে আমি কাজ করছি ওই গ্যাসের ওজন কার সঙ্গে তুলনা করা হবে, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এবার একই আয়তন, তো আমি ভি না নিয়ে আমি এক আয়তন নিলাম ধরো, তাহলে এক আয়তন ওই গ্যাসের ওজন, যে গ্যাসের আমি বাষ্পীয় ঘনত্ব বের করতে চাইছি গ্যাসের ওজন, বাই এক আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এবার এসটিপি অবস্থা যদি হয়, উষ্ণতা চাপ এখানে স্থির, এবার এই স্থির উষ্ণতা চাপটা কি হলো, ধরে নাও এসটিপি হলো, মানে প্রমাণ উষ্ণতা ও চাপ হলো। সেক্ষেত্রে এই আয়তনের জায়গায় তুমি লিটার লেখো, আমরা এক আয়তন মানে ধরে নাও 1 লিটার নিয়েছি, তাহলে 1 লিটার ওই গ্যাসের ওজন আর 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন। এবার 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন এসটিপিতে কি আমরা জানি তো, যেটা সেটাই তো হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। এই যে এক্ষুনি এখানে আমরা লিখলাম যে প্রমাণ উষ্ণতা চাপে 1 লিটার যে কোনো গ্যাসে গ্রামে প্রকাশিত ওজনকে প্রমাণ ঘনত্ব বলে। তাহলে প্রমাণ উষ্ণতা ও চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজনকেই আমরা হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব বলবো। তাহলে লিখি এখানে নিচে, তাহলে আমরা কি পেলাম, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, আর উপরে আছে এটা 1 লিটার গ্যাসের ওজন ধরো এসটিপির অবস্থায়, তাহলে 1 লিটার গ্যাসের যা ওজন গ্রামে প্রকাশিত তাকে আমরা বলি প্রমাণ ঘনত্ব। তাহলে গ্যাসটির, যে গ্যাসটি নিয়ে আমি ভাবতে চাইছি, অক্সিজেন হলে অক্সিজেন, নাইট্রোজেন হলে নাইট্রোজেন, সেই গ্যাসটির প্রমাণ ঘনত্ব। আবারও বলছি, এসটিপি অবস্থায় বা প্রমাণ উষ্ণতা ও চাপের অবস্থায় 1 লিটার যে কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ওজনকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। তাহলে আমরা এখানে 1 লিটার গ্যাসের ওজন বলেছিলাম, তাহলে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বোঝাচ্ছে। আর এ পাশে কি আছে, গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব আছে। তাহলে আমরা পেলাম, দেখো এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে গ্যাসটির প্রমাণ ঘনত্ব আমরা কি পাবো, গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব সঙ্গে গ্যাসটির হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের গুণ, কোনাকুনি যদি এটাকে গুণ করে দিই, তাহলে আমরা পরের লাইনে কি পাচ্ছি দেখো, অতএব গ্যাসটির প্রমাণ ঘনত্ব সমান সমান গ্যাসটির বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। তাহলে এখানে আমরা পেলাম গ্যাসটির প্রমাণ ঘনত্ব সমান সমান গ্যাসটির বাষ্প ঘনত্ব, এখানে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমরা একটু আগে দেখিয়েছিলাম
কত দেখিয়েছিলাম? 0.089। তাহলে এখানে লেখা যাবে 0.089। তাহলে এই যে একটা আমরা সম্পর্ক পেয়েছি। এইবার আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত কত। তাহলে আমরা লিখি যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব ইস্টু বাষ্প ঘনত্ব সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, প্রমাণ ঘনত্বকে আমরা গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 দিয়ে লিখতে পারি। প্রমাণ ঘনত্ব, গ্যাসটির প্রমাণ ঘনত্ব যা, গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 তাই। তাহলে এই গ্যাসটার প্রমাণ ঘনত্বের জায়গাতে আমরা লিখতে পারি গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব ইন্টু 0.089 ইস্টু বাষ্প ঘনত্ব। তাহলে দুপাশেই বাষ্প ঘনত্ব রয়েছে, তাহলে বাষ্প ঘনত্ব কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো? 0.089 ইস্টু 1। এখানে বাষ্প ঘনত্ব দিয়ে ভাগ করলে 1, এটা বাষ্প ঘনত্ব দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব কেটে গেল, তাহলে এত। তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন দিয়ে শুধুমাত্র 1 নম্বর আসে, 1 নম্বর আছে যে এসটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত কত, তাহলে লিখবে যে কোনো গ্যাসের এসটিপিতে, এখানে এসটিপিতে কথাটা লিখবে, এসটিপিতে যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব ইস্টু বাষ্প ঘনত্ব সমান সমান। এই প্রমাণ ঘনত্ব মানে তুমি জানো, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ওই গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব ইন্টু 0.089। তাহলে এটা লিখে ইস্টু দিয়ে এখানে গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব। দরকার হলে এই ভাষাটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে গ্যাসটির কথাটা আবার লিখে দাও, কেন আমরা একটা নির্দিষ্ট গ্যাসের কথা বলছি। এসটিপিতে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, যে কোনো যেই গ্যাসটা নিয়েছি তার বাষ্প ঘনত্ব সমান সমান গ্যাসটির প্রমাণ ঘনত্ব ইস্টু বাষ্পীয় ঘনত্ব। তাহলে গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব ইন্টু এটা প্রমাণ ঘনত্ব মানে এটা আমরা পেয়েছিলাম। এবার তার সঙ্গে বাষ্প ঘনত্বের অনুপাত, তাহলে দুই দিক থেকে বাষ্প ঘনত্ব বাদ চলে গেলে আমরা পেলাম এটা হবে অ্যান্সার। তাহলে 1 নম্বর থাকলে এইটুকুনি লিখবে। 2 নম্বর থাকলে পরে লিখবে যে যেহেতু আমরা জানি গ্যাসটি একটা যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে এটা, তুমি 1 নম্বর থাকলেও এটা লিখতে পারো। আমরা জানি গ্যাসটির প্রমাণ ঘনত্ব সমান সমান এটা, অতএব প্রমাণ ঘনত্ব ইস্টু বাষ্পীয় ঘনত্ব সমান সমান বলে এই লাইনটা লিখে এই লাইনটা লিখবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।